শুরুটি কাজের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 9-এর টার্গেট প্রশ্ন সংকলন যে প্রশ্নবিচিত্রাটি রয়েছে তার আমরা সেকেন্ড পরীক্ষার ভৌতবিজ্ঞান চ্যাপ্টারের প্রথম স্কুলটা আমরা দেখে নেব। তো আজকে আমাদের এই ক্লাসের মধ্যে প্রধান বিষয়টি হচ্ছে এই প্রশ্নবিচিত্রা বইয়ের প্রথম যে ভৌতবিজ্ঞানের স্কুলটি রয়েছে তার প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন দেখে নেওয়া। আমরা গত যে ক্লাসগুলো করেছিলাম সেখানে তোমাদের এই ক্লাস 9-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার প্রত্যেকটা স্কুল করে দিয়েছি। যারা দেখোনি অলরেডি তোমরা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। ওকে, আর আজকে থেকে আমরা এই টার্গেট এই বইটির প্রশ্ন শুরু করতে যাচ্ছি। আজকে আমরা প্রথম স্কুল নিয়ে শুরু করছি। তো যারা আজকে ক্লাসে নতুন এসেছো তাদের জন্য রুটিনটা একবার বলে দিই। ক্লাস 10-এর জন্য সোম বুধ শুক্র এবং 9-এর জন্য মঙ্গল বৃহস্পতি শনি ঠিক সকাল 7টাতে একটা ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর একটা ক্লাস পেয়ে যাবে। আর ক্লাসের মধ্যে যে পিডিএফটি রেডি হয় সেই পিডিএফটি যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে ক্লাসের নিচে একটা ডেসক্রিপশান বক্সে তোমরা টেলিগ্রাম লিঙ্ক পাবে। ওখানে প্রতিনিয়ত ক্লাসের পিডিএফগুলো আপলোড করা হয়ে থাকে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। ওকে, তাহলে আর দেরি না করে আমরা প্রথমত কোশ্চেনের দিকে আসছি। তো প্রথম কোশ্চেন একটা ম্যাথমেটিক্যাল প্রশ্ন রয়েছে, তাই আমরা একটা নতুন পেজে সলিউশনটা দেখে নেব। এসটিপিতে 7 গ্রাম নাইট্রোজেনের গ্যাসের আয়তন কত? তো কিছু অপশান দেওয়া রয়েছে, আমরা একটু ক্যালকুলেশন করে দেখে নিই যে কোনটা হতে পারে। নাইট্রোজেন বলেছে, নাইট্রোজেনের সংকেত হয়ে থাকে N2। তো এর আণবিক ভর, ওকে, আণবিক ভর কত? এনের জন্য হয়ে থাকে 14, আর দুটো এন রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, 14 দুগুণে 28 গ্রাম। এখন আমরা এখানে লিখতে পারি যে এসটিপিতে 28 গ্রাম নাইট্রোজেন মানে N2 এর আয়তন 22.4 লিটার। তাহলে আমাদের প্রশ্নে 7 গ্রাম বলেছে, 7 গ্রাম N2 এর আয়তন হয়ে যাবে 22.4 বাই 28 ইন্টু 7। তাহলে 7 4 28, এই পয়েন্টটা তুলে দিলে আমরা নিচে 10 পেয়ে যাব। 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, 2 একে 2, 2 একে 2, 2 দুগুণে 4 হচ্ছে। আবারও 2 দিয়ে চলে যাবে, 2 5 10, 2 6 12। তাহলে আমরা কি পাচ্ছি? উপরে 56, নিচে 10। নিচে যেহেতু একের পিঠে একটা শূন্য রয়েছে তাই আমরা উপরে ঠিক ডান দিক থেকে একটা সংখ্যার পরে আমরা দশমিক বসিয়ে দেবো, এত গ্রাম। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে আমরা এখানে মার্ক করে নেব যে 5.6 গ্রাম। তো অলরেডি মার্ক একটা রয়েছে, তার উপরে একটু হালকা করে দিয়ে দিচ্ছি। নেক্সট পরবর্তী প্রশ্ন একটা ম্যাথমেটিক্যাল প্রশ্ন রয়েছে, এটা একটু দেখে নেব আমরা। 1 মিলিমোল অ্যামোনিয়া গ্যাসে অণুর সংখ্যা কত? তো এখানে 4টি অপশান রয়েছে, কোনটি আমরা দেখে নেব। তো আমরা থিওরি ক্লাসে জেনেছিলাম যে 1 মোল NH3 কি অ্যামোনিয়ার সংকেত। NH3-তে অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। তাহলে এখানে বলেছে 1 মিলিমোল। 1 মিলিমোল মানে 1/1000, বা আমরা একে করতে পারি 1 মিলি মোল। ওকে, তাহলে NH3-তে অণুর সংখ্যা হয়ে যাবে 6.022
ইন্টু 10⁻23 বাই এই যে 1/1000। তো আমরা এখানে তো 6.022 ইন্টু 10⁻23 বাই 1 ইন্টু 1/1000। ওকে, তাহলে আমরা এই যে 6.022 রয়েছে বসিয়ে দিলাম। 10⁻23 মানে একের পিঠে 23টা শূন্য, আর নিচে রয়েছে 1000, মানে আমরা একে লিখতে পারি 10⁻3। তাহলে এই 10⁻23 থেকে 10⁻3 মাইনাস করে দেব, তাহলে আমরা পেয়ে যাব 10⁻20। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা অপশানটি মার্ক করে নেব। এই যে এটা হচ্ছে ডির অপশান হয়ে যাবে, ডি 6.022 ইন্টু 10⁻20। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা এখানে মার্ক করে নিলাম 6.022 ইন্টু 10⁻20। নেক্সট পরবর্তী প্রশ্ন, বডি স্প্রে যন্ত্রে ব্যবহৃত অটোমাইজারে প্রয়োগ করা হয়ে থাকে কোন নীতি? বার্নৌলির নীতি। পরবর্তী প্রশ্ন, প্রদত্ত যেটির বিস্তার মাধ্যম অপর তিনটির বিস্তার মাধ্যম থেকে আলাদা সেটি কুয়াশা। পরবর্তী প্রশ্ন, দাঁতের এনামেল যেটি দ্বারা তৈরি সেটি হলো ক্যালসিয়াম ফসফেট। 6 বলছে নিচের কোনটি অ্যাসিড এবং ক্ষার উভয়ের সঙ্গে ক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়? সেটি হচ্ছে অ্যালুমিনিয়াম। তারপরে বলছে একটি বস্তুর ওপর 10 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটি বলের লম্ব অভিমুখে 2 মিটার সরে গেলে সম্পাদিত কার্য হবে যে কত? এটির অ্যান্সার হবে 0। 0 কেন? কারণ এখানে বলেছে লম্ব দিকে কাজ করেছে। আমরা জানি কি এটা হচ্ছে একটা কার্যহীন বলের উদাহরণ, তাহলে এর উত্তর হয়ে যাবে 0। নেক্সট একটা অঙ্ক রয়েছে, একটু কেটে গিয়েছে হয়তো পিডিএফে, তো পাশেই আমরা ম্যাথমেটিক্যাল একটা নতুন একটা পেজে তুলে ধরেছি, এখানে একটু দেখে নেব। ভর স্থির রেখে ভরবেগ দ্বিগুণ করলে গতিশক্তি হবে কত গুণ? তো আমরা এখানে ভর মানে এম, আমরা দুটো ক্ষেত্র ধরে নিই, যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। তো ভর বলেছে স্থির, মানে এখানেও ভর এম, এদিকেও ভর এম। ভরবেগ দ্বিগুণ করলে, ভরবেগকে আমরা কি দ্বারা চিহ্নিত করি? পি। পি হচ্ছে দ্বিগুণ হবে, মানে এটা P1, প্রথমের জন্য P1, দ্বিতীয়টার জন্য P2 ধরি। প্রথমটার জন্য P1 সমান P, দ্বিতীয়টার জন্য P2 বলছে ভরবেগ দ্বিগুণ হয়েছে, প্রথমে ছিল P, তারপরে হয়েছে 2P। তো গতিশক্তি কত হবে? গতিশক্তি E1 সমান জিজ্ঞাসা চিহ্ন এবং E2 সমান জিজ্ঞাসা চিহ্ন। তো E1 জিজ্ঞাসা চিহ্ন বলতে এখানে আমরা E1 সমান ই লিখতে পারি। ওকে, কারণ এটা ই বলেছে, তারপরে ওদিকে পার্থক্যটা কি হয়েছে সেটা আমরা দেখব, মানে দুজনের সম্পর্কটা। এখন আমরা একটা যে সমীকরণ জানি, ধরো এই যে E1 বা গতিশক্তি, এর সমীকরণ আমরা কি জানি? আচ্ছা, এখানে জিজ্ঞাসা চিহ্নটা তুলে দিই। এখানে E1 সমান আমরা জানি যে P²/2m, এটা আমাদের সমীকরণ জানা। তো এখানে P² লিখব না, P1² লিখব, কারণ আমরা প্রথমটার জন্য নির্ণয় করছি P1। এবার P1 এর মান কত? P, তাই আমরা P দিলাম। স্কয়ার যেমন ছিল স্কয়ার থাকলো, 2m চলে এলো। এবার দ্বিতীয়টার জন্য একই রকমই গতিশক্তির সমীকরণ, যে P²/2m। তো এখানে P² বলতে P2 তার স্কয়ার। এখন আমরা P2 এর মান বসাবো 2P, 2P রয়েছে P2 এর মান, তো এর হোল স্কয়ার বাই 2m। তো ওর হোল স্কয়ার ভাঙলে আমরা পেয়ে যাব 2 দুগুণে 4, P²/2m। ওকে, তাহলে আমরা এটাকে লিখতে পারি একটু সাজিয়ে, P4 × P²/2m। ওকে, এটা আমরা করতেই পারি।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অতএব E1 সমান, এখানে E1 লিখে দিই, এগুলো E1 এদিকে হয়ে যাবে E2, 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 এদিকে E2, 4 E2 হচ্ছে, কারণ দেখো E1 এর মান p²/2m, এখানে E2 এর মান দেখো 4p²/2m। ওকে, তাহলে আমরা এই সমীকরণটা লিখতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কি গতিশক্তি 4 গুণ বৃদ্ধি পাবে। তো আমাদের অপশানগুলোর মধ্যে একটা অপশান আমরা 4 গুণ করে দিই, তাহলে প্রথমটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা এখানে, তো আমাদের এই প্রশ্নের অপশানগুলো ভুল দেওয়া রয়েছে, একটা অপশান আমরা এখানে 4 করে দিই, তাহলে 4 হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট পরবর্তী প্রশ্ন, তো এটা সংক্ষিপ্ত উত্তর দাও 3-এর দাগের, অতি সংক্ষিপ্ত উত্তর দাও 2-এর দাগের 2.1 প্রশ্ন। এটা একটু আমরা দেখে নেব। x সংখ্যক জল, এটা অণুর ভর হবে, অণুর ভর 9 গ্রাম হলে x এর মান কত? তাহলে এখানে জল বলেছে, জলের সংকেত H2O, তো এর আণবিক ভরটা আমরা আগে নির্ণয় করে নেব। আণবিক ভর H এর 1, দুটো H রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, প্লাস O, তার জন্য 16, তাহলে আমরা পাচ্ছি 2 একে 2 প্লাস 16 সমান 18। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 18 গ্রাম H2O মানে জলের অণুর সংখ্যা হয়ে থাকে 6.022 ইন্টু 10⁻23। ওকে, তাহলে এখানে প্রশ্নে 9 গ্রাম বলেছে, তো 9 গ্রাম জলে অণুর সংখ্যা হয়ে যাবে 6.022 ইন্টু 10⁻23 বাই 18 ইন্টু 9, তো 9 দুগুণে 18, 2 দিয়ে দিলে 2 2 3 6, দশমিক চলে এলো, 2 0 0, 2 একে 2, 2 একে 2, তাহলে আমরা পাচ্ছি 3.011 ইন্টু 10⁻23। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন 2.2 বলছে এসআই পদ্ধতিতে বিকৃতির একক লেখো। তো বিকৃতির একক হয়ে যায় মাত্রাবিহীন, যেহেতু এটা একক চেয়েছে তাই আমরা লিখব যে এককবিহীন। এখানে মাত্রা লেখা হয়ে গেছে, এখানে আমরা লিখতে পারি এককবিহীন। যদি মাত্রা চাইতো তাহলে আমরা লিখতাম মাত্রাবিহীন। নেক্সট পরবর্তী প্রশ্নতে বলছে উষ্ণতা পরিবর্তনের সঙ্গে জলে গ্লোবাল লবণের দ্রাবতা কীরূপ পরিবর্তন হয়? তো গ্লোবাল লবণের দ্রাবতা 32.4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পর্যন্ত দ্রাবতা ধীরে ধীরে বৃদ্ধি পায়, কিন্তু তারপরে উষ্ণতা বৃদ্ধি করলে দ্রাবতা হ্রাস পেতে থাকে। নেক্সট বলছে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জলে H+ আয়নের গাঢ়ত্ব নির্ণয় করো। তো H+ আয়নের গাঢ়ত্ব হয়ে যাবে যে 10 মোল পার লিটার। তো এটা পুরো ক্লাস 12-এর অঙ্ক, তো তোমাদের এটা শুধু থিওরিতে 10 মোল পার লিটার দেওয়া হয়েছে, তাই আমি এখানে 10 মোল পার লিটার দিয়ে দিয়েছি। কিভাবে ক্যালকুলেশন হয়েছে সেটা আর করাচ্ছি না। ওকে, বা তোমাদের এই অঙ্কটা করেই দেই। ওকে, কীভাবে নির্ণয় হয়েছে এটা আপাতত একটু জেনে রাখো। 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বিশুদ্ধ জলে H+ আয়নের গাঢ়ত্ব নির্ণয় করো। তো এখানে বিশুদ্ধ জল বলেছে, তাহলে আমরা জানি যে বিশুদ্ধ জলের pH মান হয়ে থাকে 7।
তো 7 যেহেতু পিএইচ মান, তাহলে আমরা এটা বলতে পারি যে এটা একটি প্রশমন বা প্রশম, ব্র্যাকেটে লিখে দিচ্ছি। তো এখানে জল বলেছে, জলের সংকেত হয়ে থাকে H2O। তো একে আমরা যদি ভাঙি তাহলে আমরা পেয়ে থাকি যে H প্লাস প্লাস OH মাইনাস। তো আমরা এখানে একটা সমীকরণ ইউজ করব যে পিএইচ সমান মাইনাস লগ 10 H প্লাস আয়ন। ওকে, এটা হচ্ছে লগ, LOG লগ। তো আমরা এটিকে মাইনাস LOG লগ 10 H প্লাস আয়ন সমান পিএইচ, যাকে আমরা প্রথমটা পি ছোট হাতের এবং এইচটা বড় হাতের লিখি। ওকে, তাহলে এই পিএইচের মান যেটা নির্ণয় হয়েছিল এই যে 7 পুট করলাম। আর এই লগ 10 এর মান নির্ণয় করার জন্য তো এইচ প্লাসের নির্ণয় করছি, তাই এইচ প্লাস, এই যে লগ 10, এই লগ 10 থাকলে তাহলে আমাদের উত্তর এখানে 10 চলে আসবে। আর এই 7 থাকার জন্য মাথার ওপরে -7 হয়ে যাবে। ওকে, যদি এখানে কিছু না থাকতো তাহলে শুধুই 1/10 বা এমনি শুধু 10 করতে পারো। ওকে, তাহলে এই এইচ প্লাস এর মান হয়ে গেল বা এর গাঢ়ত্ব 10⁻⁻7, এর একক হয় মোল পার লিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাই আমরা এখানে 10 মোল পার লিটার লিখে দিয়েছি। নেক্সট বলছে মাটি আম্লিক হয়ে পড়লে সেই মাটিকে চাষের উপযুক্ত করার সময় কি মেশানো হয়? কলিচুন মেশানো হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, ক্ষমতার এসআই পদ্ধতিতে একক লেখো ওয়াট, যাকে আমরা ডাব্লু দ্বারা চিহ্নিত করি। নেক্সট পরবর্তী প্রশ্ন, ইয়ং গুণাঙ্ক কাকে বলে? যে স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন ও অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে আমরা ইয়ং গুণাঙ্ক বলে থাকি। যেটা আমাদের 2.3 প্রশ্ন ছিল, তো এটা একটু লাস্টের দিকে টাইপিং করা হয়ে গিয়েছে, তাই এখানেই অ্যান্সারটি দিয়ে দিয়েছি। নেক্সট পরবর্তী প্রশ্ন, এখানে একটা ম্যাথমেটিক্যাল প্রশ্ন রয়েছে, এটা একটু দেখে নেব। তোমার নাম লিখতে কার্বন 12 আইসোটোপের 3 মিলিগ্রাম ব্যবহার হয়েছে। তোমার নামে কতগুলো কার্বন পরমাণু আছে? তো আমরা থিওরিতে জেনেছিলাম কার্বনের আণবিক ভর 12। ওকে, তাহলে এখানে লিখতে পারি 12 গ্রাম, বা লিখে দিই কার্বন এর আণবিক ভর 12। তাই এখানে করছি 12 গ্রাম কার্বন 12 পরমাণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। এখানে বলেছে 3 মিলিগ্রাম। তো 3 মিলিগ্রাম আমরা কিভাবে বের করব? আমরা জানি যে 1000 মিলিগ্রাম সমান হয়ে থাকে 1 গ্রাম। তাহলে 3 মিলিগ্রাম বলছে, তাহলে আমরা লিখতে পারি 1/1000 ইন্টু 3। তাহলে এখানে লেখা সম্ভব 3 ইন্টু 10⁻³ ওকে, এত গ্রাম। তাহলে ওটাই আমরা এখানে করছি, 3 ইন্টু 10⁻³ গ্রাম কার্বন 12 পরমাণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23 বাই 12 ইন্টু 3 ইন্টু 10⁻³ ওকে। তো এখানে আমরা যদি 3 দিয়ে দিই, 3 4 12, তো 2 দিয়ে দিলে 2 2 4, 2 3 6, দশমিক চলে এলো, 2 0 0, 2 1 2, 2 1 2। তো এই পয়েন্টটা তুলে আমরা এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, এখানে না দিয়ে
তোমরা এই আমরা এখানে 3.011 পেয়েছি, একে 2 দিয়ে ভাগ করো। তো 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 1.505 ইন্টু উপরে 10⁻23, এখানে রয়েছে 10⁻³ তাহলে এই 10⁻23 থেকে -3 করে দাও, তাহলে আমরা পেয়ে যাব 10⁻20। এটি হচ্ছে আমাদের অ্যান্সার, যে 1.505 ইন্টু 10⁻20। নেক্সট পরবর্তী প্রশ্ন, পীড়ন কাকে বলে? তো পীড়ন কাকে বলে খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি, কাকে বলে, সংজ্ঞা এবং তার এসআই একক, সিজিএস একক। নেক্সট পরবর্তী প্রশ্ন, অতিবর্ধন কাকে বলে? তো অতিবর্ধন কাকে বলে, এই প্রশ্নটা একটু অ্যান্সারটা একটু লম্বা রয়েছে, তো এখানে 2 লাইন, তো বাকিটা পরবর্তী পেজে তুলে ধরেছি। এই যে একে অতিবর্ধন বা অধিবৃদ্ধিও বলা হয়ে থাকে। এই পর্যন্ত তোমরা করে দিও। নেক্সট পরবর্তী প্রশ্ন, যে তোমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ দেওয়া হলো, কিভাবে তুমি অ্যাসিডটিকে শনাক্ত করবে তার সমীকরণ সহ লেখো। তো এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, যাকে আমরা সিলভার নাইট্রেট পরীক্ষা বলে থাকি, তো এটি কিভাবে হয়েছে সেটা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, এবং বিক্রিয়াটা মাঝে একটু ছোট্ট কেটে গিয়েছে, তো এটা লিখে দিচ্ছি একবার। তো এখানে জায়গা নেই, তাই আমরা নতুন একটা পেজে লিখে দিচ্ছি যে AgNO3 যার সঙ্গে HCl বিক্রিয়া করা হয়েছে, যাকে আমরা HgCl একটা অধক্ষেপ পেলাম প্লাস HNO3, এবং AgCl যেটা অধক্ষেপ হয়ে নির্গত হয়েছিল তার সঙ্গে NH4 ও H-এর বিক্রিয়াতে আমরা AgNH3 Cl এবং তার সঙ্গে H2O নির্গত হলো, আর এই যৌগটির নাম হয়ে যাবে ডাইঅ্যামিনো সিলভার ক্লোরাইড। ওকে। নেক্সট পরবর্তী প্রশ্ন, বল কোন কোন অবস্থায় কাজ করে না? তো বল, একটি ভারী বস্তুকে বল প্রয়োগ করার পরে বস্তু না সরলে তখন কোনো কাজ করবে না, এবং যখন বস্তুর প্রয়োগ বিন্দুর সরণ প্রযুক্ত বলের এটা অভিমুখ হবে, অভিমুখে লম্ব দিকে হবে, তখন বস্তুটি কাজ করে না। ঠিক দ্বিতীয় নীতিটি ফলো করে আমরা একেবারে MCQ টাইপের একটা অঙ্ক করেছিলাম, তখন আমরা 0 অপশানটি চুজ করেছি। নেক্সট পরবর্তী প্রশ্ন, যে মোল এর সংজ্ঞা দাও। মোল কাকে বলে, অর্থ, আবিষ্কার, খুব সুন্দরভাবে একটা নোট তুলে ধরেছি, লিখতে পারো এটা। নেক্সট তারই সঙ্গে বলছে 1 মোল অক্সিজেন পরমাণুর ভর কত, যেটা হয়ে থাকে 16 গ্রাম। এখানে আর কিছু ক্যালকুলেশনে কিছু নেই, এটা একটু স্বাভাবিক ব্যাপার। অক্সিজেন ও হয়ে থাকে O2, অক্সিজেনের 8 প্লাস হচ্ছে, আচ্ছা 2টো রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, এই হচ্ছে 16। ওকে। নেক্সট পরবর্তী প্রশ্ন, সান্দ্রতা কাকে বলে? তো সান্দ্রতা কাকে বলে খুব সুন্দর দেওয়া রয়েছে, দেখে নিও। নেক্সট বলছে বরফের ঘনত্ব 0 গ্রাম। আচ্ছা এটা একটু ক্যালকুলেশনের ব্যাপার রয়েছে, এটা একটু আমরা দেখে নেব। বরফের ঘনত্ব 0.9 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এবং জলের ঘনত্ব 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। বরফকে জলে ছেড়ে দিলে বরফের কত অংশ জলে নিচে থাকবে? তো এই একটা পাত্র ধরলাম, পাত্রর মধ্যে জল পূর্ণ রয়েছে। ওকে, এর মধ্যে একটা এটা হচ্ছে একটা বরফের কণা, বরফের একটা টুকরো রয়েছে। তো এই বরফটি তরলের ওপর যে চাপ প্রয়োগ করছে, এই চাপটাকে আমরা
ডাব্লু দ্বারা চিহ্নিত করছি, আর এই তরলটি মানে জলটি বরফের ওপর যে চাপ প্রয়োগ করছে তাকে আমরা এফ বি দিয়ে চিহ্নিত করছি। এখন যখন বস্তুটি ভাসে, এই নিচের ডাব্লু এবং উপরের এফ বি দুটোকে সমান হওয়া প্রয়োজন। যখন আমরা গাছি টানাটানি খেলি তখন দড়িটা একটা সমান লেভেলে তখন থাকে যখন দুই দল একই সমান মাপে বল প্রয়োগ করবে। ওকে, ঠিক সেই জিনিসটাই এখানে হয়েছে। তো এই নীতিটাকে আমরা ফলো করে আমরা এখানে লিখতে পারি যে এফ বি সমান ডাব্লু। তো এফ বি এটা হচ্ছে তরল, উপরের দিকে বল প্রয়োগ করছে তাই আমরা তরল বসাবো। তো তরলের ঘনত্বকে আমরা রো এবং জলের ঘনত্ব তাই আমরা ওয়াটার ডাব্লু দিলাম, ইনটু ভি আয়তন, তার নিচে দিলাম ইন মানে কি এই জলের ভেতরে যতটা অংশ বরফ রয়েছে, এই দেখো কিছুটা অংশ তো জলের মধ্যে রয়েছে, ওই অংশটাকে আমরা ভি ইন দিলাম, ইনটু জি যেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, ইনটু ঠিক একই রকম ডাব্লু যেটা হচ্ছে বরফ জলের ওপর চাপ দিচ্ছে, রো আইস যাকে আমরা আই দ্বারা চিহ্নিত করছি। তো বরফের বরফের আয়তন হচ্ছে ভি ইন্টু জি। তো জি কেটে গেল। তো কোন এককটা কি সেটা কিন্তু তোমরা লিখে নেবে, আমি এখানে লিখাচ্ছি না, সরাসরি মুখে বলে দিচ্ছি, তোমরা লিখে নিও খাতায়। তো এখানে ভি ইন বাই ভি সমান আমরা লিখতে পারি রো ডাব্লু বাই রো আই। ওকে, তো রো ডাব্লু কি জলের ঘনত্ব যেখানে বলা হয়েছে, আচ্ছা এখানে রো আইটা নিচে দেওয়া হয়েছে, রো আইটা উপরে হয়ে যাবে, তো সমাধান করলে রো আইটা উপরে আসছে অলরেডি। তো রো আই বাই রো ডাব্লু। ওকে, তো রো আই মানে বরফের ঘনত্ব যেটা হচ্ছে বলছে 0.9 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তো রো ওয়াটার যেটা বলছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তো এখানে গ্রাম পার সেন্টিমিটার কেটে গেল, তাহলে আমরা রো আই এবং রো ডাব্লু এর মান একটা সমাধান পেয়ে গেলাম। নেক্সট আমরা লিখতে পারি যে বরফের বাইরের আয়তন যার সমীকরণটা রয়েছে 1 মাইনাস ভি ইন বাই ভি। তো 1 মাইনাস ভি ইন এবং ভি এর মান আমরা পেয়েছিলাম কি 0.9/1। তো ওই মানটাই আমরা সেখানে পুট করব। তো 0.9/1 ওকে সমান, এটা লসাগু করলে 1 হয়ে যাচ্ছে, এদিকে 1 মাইনাস 0.9, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 0.1/1। ওকে, তাহলে একে আমরা লিখতে পারি 0.1। এটা হচ্ছে যে অংশ, তাহলে শতকরা হিসাবে যদি আমরা দেখি, শতকরা হিসাবে 0.1 ইন্টু শতকরার জন্য 100 দিয়ে গুণ দিচ্ছি, পয়েন্ট উঠে গেলে শূন্য আসবে একটা, তো 0 কেটে গেল, আমরা পাচ্ছি 10%। এটা হচ্ছে বরফের বাইরের আয়তন। তাহলে আমাকে বলেছে কি যে কত অংশ বরফের নিচে থাকবে, মানে জলের নিচে থাকবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে বরফের ভেতরের বা নিচের অংশ, এটা নিচের অংশ করি, বরফের নিচের অংশ। তো 100-র মধ্যে যদি 10 উপরে থাকে তাহলে আর কতটা থাকবে, 90 জলের নিচে, 90%। এটি হচ্ছে আমাদের অ্যান্সার।
নেক্সট পরবর্তী প্রশ্ন, এখানে একটা ম্যাথমেটিক্যাল প্রশ্ন রয়েছে, এটা একটু আমরা দেখে নেব। তো প্রশ্নটা কি বলছে একবার দেখে নেব। 2 মিটার দীর্ঘ এবং 1 বর্গমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট ধাতব তারের এক প্রান্তে 8 কেজি ভর ঝোলানো হলো। তারের উপাদানের ইয়ং গুণাঙ্ক 2 × 10⁻11 নিউটন পার বর্গমিটার হলে তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? তো আমাদের প্রশ্নের মধ্যে যেটা দেওয়া আছে সেটা আগে সাজিয়ে নেব। বলছে 2 মিটার দীর্ঘ, মানে এল সমান বলেছে, এল সমান বলছে 2 মিটার। বলছে 1 বর্গ মিলিমিটার প্রস্থচ্ছেদ, প্রস্থচ্ছেদকে আমরা এ দ্বারা চিহ্নিত করি, তাহলে আমরা করতে পারি 1 মিলিমিটার, এম। বলছে এক প্রান্তে 8 কেজি ভর ঝোলানো রয়েছে, তাহলে ডাব্লু সমান 8 কেজি। তো একে এককটা পরিবর্তন করছি, 8 কেজি ইন্টু এখানে জি এর মান বসাচ্ছি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 80 নিউটন। কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারকে আমরা নিউটন লিখি। তারপরে বলছে ইয়ং গুণাঙ্ক, যাকে আমরা ওয়াই দ্বারা চিহ্নিত করি, 2 × 10⁻11 নিউটন পার বর্গ মিটার, মানে মিটার স্কোয়ার। তারপরে জি সমান বলে দিয়েছে 10 মিটার বাই সেকেন্ড স্কোয়ার। তো জি এর মানটা আমরা এখানে পুট করে দিয়েছি। এখন আমরা যে সমীকরণটি জানি, এখানে লিখতে পারি, আমরা জানি ইয়ং গুণাঙ্কের সমীকরণ কি, ওয়াই সমান WL বাই এ স্মল এল। এখন আমাদের বলেছে কতটা বৃদ্ধি পেয়েছে, মানে স্মল এল সমান জিজ্ঞাসা চিহ্ন। ওকে, তো স্মল এল এর মানটাকে নির্ণয় করব, তাই আমরা স্মল এলটাকে অপোজিটে নিয়ে চলে আসি। তাহলে আমরা এটাকে সমাধান করলে পেয়ে যাব WL বাই এ ওয়াই। ওকে, তো এই মানগুলো আমরা এখানেই পুট করে দিচ্ছি, একটু ছোট জায়গা হচ্ছে। তো ডাব্লু এর মান, এল সমান ডাব্লু এর মান নির্ণয় হয়েছে 80 ইন্টু ক্যাপিটাল এল এর মান 2 বাই এ এর মান হয়েছে 1 ন্যানোমিটার। আচ্ছা, ন্যানোমিটার এখানে মিলিমিটার দেওয়া রয়েছে, তাহলে এই মিলিমিটার থেকে আমাদের একটু এককটাকে চেঞ্জ করতে হবে। ওকে, তো 1 মিলিমিটার থেকে মিটারে যাওয়ার জন্য আমরা 1কে 1000 দিয়ে ভাগ দিলাম, এত মিটার। তাহলে এ এর মান হয়ে গেল 1/1000। তো 1000টাকে আমরা ওখানে না লিখে আমরা উপরে তুলে দিচ্ছি 1000 বাই 1কে 1 থাকলো ইন্টু ওয়াই এর মান কত, 2 × 10⁻11। এখন আমরা কাটাকাটি করব, 2 কেটে গেল, তাহলে উপরে পেলাম যে 8, তার পিঠে গুণ করলে আমরা 8-এর পিঠে 4টে শূন্য পেয়ে যাব, মানে 80,000 বাই এদিকে 1 × 10⁻11, এটা কিন্তু 1। ওকে, এখন এই 10⁻11কে যদি আমরা উপরে নিয়ে যাই, দেখো উপরে আমরা যেটা রয়েছে একে আমরা লিখতে পারি 8 × 10⁻4 বাই 10⁻11। আমরা ওই স্টেপটা কিন্তু এখানে করতে পারি। তাহলে এই উপরের 4 নিচের 11, তো 11 থেকে 4 কমে গেলে আমরা পাবো 10⁻7 ইন্টু 8, যেমন ছিল 8 করে দিচ্ছি। এবার মাইনাসটা কেন করেছি, আচ্ছা এখানে একটা স্টেপ করে দিই ছোট্ট করে, যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয়। 8, তো 11 থেকে 4 কমে গেলে আমরা পেয়ে যাব 10⁻7। তো এই 7 যখন উপরে যাবে তখন মাইনাস আকারে উপরে উঠবে। ওকে, এত মিলিমিটার, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, যে টিন্ডাল প্রভাব কাকে বলে? তো টিন্ডাল প্রভাব কাকে বলে দিয়ে দিয়েছি, দেখে নিও।
নেক্সট ওরই সঙ্গে আরও একটা প্রশ্ন রয়েছে, ম্যাথমেটিক্যাল প্রশ্ন, তো সেটা এখানেও তুলে ধরেছি, একটু প্রশ্নটা দেখে নিই। 35 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি লবণের দ্রাবতা 50, ওই উষ্ণতায় 36 গ্রাম লবণ নিয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কি পরিমাণ লবণ কেলাসিত পরিমাণ জলের প্রয়োজন। তো আমাদের প্রশ্নের মধ্যে যেটা রয়েছে সেগুলো আগে করব। 35 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, টি সমান বলেছে 35 ডিগ্রি সেলসিয়াস, বলছে লবণের দ্রাবতা, তাহলে লবণ কি হয়ে থাকে, লবণ হচ্ছে, তো আমরা দ্রাবতাটা আগে তুলে নিই, যে দ্রাবতা সমান 50, বলছে ওই উষ্ণতায় 36 গ্রাম লবণ। এবারে দেখব লবণটা কি, লবণ হচ্ছে দ্রাবক, দ্রাবক সমান হয়ে থাকে 36 গ্রাম। তো ওকে সম্পৃক্ত করতে কি পরিমাণ লবণ কেলাসিত পরিমাণ জলের প্রয়োজন, তাহলে জল বলছে মানে দ্রাবকের পরিমাণ চাইছে, দ্রাবক সমান জিজ্ঞাসা চিহ্ন। তো আমরা দ্রাবতা নির্ণয়ের একটা সমীকরণ জানি, যে দ্রাবতা সমান গ্রামে প্রকাশিত দ্রাবের ভর বাই গ্রামে প্রকাশিত দ্রাবকের ভর ইন্টু 100। তো এখানে দ্রাবতা বলছে 50 সমান দ্রাব বলে দিয়েছে 36, আর দ্রাবক বলছে কি দ্রাবকের ভর নির্ণয় করতে হবে, দ্রাবক ইন্টু 100। তো দ্রাবক নির্ণয় করতে হবে, তাই আমরা দ্রাবককে অপোজিটে নিয়ে চলে এলাম, 36 বাই 50 ইন্টু 100। তো 50 দুগুণে 100 আর 36 দুগুণে আমরা পেয়ে যাচ্ছি 72, এত, তাহলে দ্রাবক সমান 72 গ্রাম। তাহলে আমরা লিখতে পারি যে এই দ্রবণটিকে সম্পৃক্ত করার জন্য 72 গ্রাম লবণ, 72 গ্রাম জলের প্রয়োজন। ওকে, এটা তোমরা ভাষা দিয়ে লিখে নিও। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, তো এখানেও একটা ম্যাথমেটিক্যাল প্রশ্ন রয়েছে, এটা একটু দেখে নিই। 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 75 গ্রাম জলে 50 গ্রাম লেড নাইট্রেট দ্রবীভূত আছে। দ্রবণটিকে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ঠান্ডা করলে কি পরিমাণ লবণ কেলাসন হয়। 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় লেড নাইট্রেটের দ্রাবতা রয়েছে 54.4। তাহলে আমরা এখানে লিখতে পারি যে দ্রাবতা যেটা বলেছে 54.4 গ্রাম লেড নাইট্রেট। তো লেড নাইট্রেটের আমরা সংকেতটা শুধু লিখে দিচ্ছি PbNO3/2, এটা হচ্ছে লেড নাইট্রেটের সংকেত। এত, এটা হচ্ছে কত, যে 100 গ্রাম জলে দ্রবীভূত। ওকে, এবারে আমরা পরবর্তী স্টেপে এই বাক্যটিকে একটু ঘুরিয়ে লিখতে পারি, যে 100 গ্রাম জলে 54.4 গ্রাম PbNO3/2 দ্রবীভূত হয়। তাহলে 1 গ্রামের জন্য কত হবে, আর 75 গ্রামের জন্য কত হবে। আমাদের 75 গ্রামের জন্য নির্ণয় করতে হবে 75, তাহলে 75 গ্রামের জন্য নির্ণয় করলে আমরা পেয়ে যাব 54.4 বাই 100 ইন্টু 75। তো একে 25 দিয়ে চলে যাবে, 25 3 75, 25 4 100। ওকে, এখানে পয়েন্ট আর তোলার দরকার নেই, তো 2 দিয়ে যদি দেওয়া হয় 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 7 14, দশমিক চলে এলো, 2 দিয়ে যাচ্ছে, আবারও 2 দিয়ে দিলে 2 1 2, 2 3 6, 2 6 12, তো 13.6কে আমরা 3 দিয়ে গুণ করলে পেয়ে যাব 40.8।
তাহলে এত গ্রাম PbNO3 দ্রবীভূত হয়। নেক্সট পেজে আমরা করতে পারি যে 75 গ্রাম, আচ্ছা 75 গ্রাম ফুটন্ত জলে মানে 100 ডিগ্রি সেলসিয়াসে 50 গ্রাম লেড নাইট্রেট PbNO3 হোল 2 দ্রবীভূত ছিল। তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা শীতল করলে আমরা 50 মাইনাস 40.8 গ্রাম সমান পেয়ে যাব 9.2 গ্রাম PbNO3 হোল 2 দ্রবীভূত হবে। এই যে 9.2 গ্রাম, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, যে অম্লবৃষ্টি কিভাবে উৎপত্তি হয় তা সমীকরণ সহ লেখো, এবং তারই সঙ্গে বলছে তাজমহলে অম্লবৃষ্টির ক্ষতিকারক প্রভাব কি লেখো। তো প্রথমত অম্লবৃষ্টির সৃষ্টির কারণটা দেওয়া আছে, দেখে নিও। নেক্সট পরবর্তী প্রশ্ন, এই যে তাজমহলে বিক্রিয়াগুলো দেওয়া রয়েছে। নেক্সট পরবর্তী প্রশ্নতে যাচ্ছে যে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে দেখাও যে গতিশীল যে কোনো অবস্থানে মোট যান্ত্রিক শক্তি অপরিবর্তিত থাকে। তো এটার নোট খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে, তোমরা দেখে নিও। নেক্সট পরবর্তী প্রশ্ন একটা ম্যাথমেটিক্যাল প্রশ্ন রয়েছে, এটা একটু আমরা ছোট্ট করে দেখে নেব। এটি করলে আমরা মোটামুটি আজকের ক্লাসটা শেষ করব। একটি গতিশীল বস্তুর রৈখিক ভরবেগ 30% বৃদ্ধি পেলে গতিশক্তি শতকরা কত বৃদ্ধি হবে। তো এই প্রশ্নটা দুটো পদ্ধতি করব, একটা একটু লং মেথড আর একটা খুব শর্ট পদ্ধতি। ওকে, মুখে মুখে করে ফেলতে পারবে। তো আমরা প্রথমত একটু লং মেথডটা একটু দেখে নিই। তো প্রথম প্রবলেমটা আমরা একটু প্রথম পদ্ধতিটা দেখে নেব। তো প্রশ্নের মধ্যে বলেছে রৈখিক ভরবেগ 30% বৃদ্ধি, মানে ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ। তো প্রথমে ভরবেগ কত ছিল, 100 ধরি ভরবেগ মানে পি, প্রথমটার জন্য P1 দিলাম যেখানে 100, সেকেন্ড P2-র জন্য দিলাম যে 30% বৃদ্ধি, যে 100 প্লাস 30, তাই আমরা এখানে করছি 130 হয়েছে। ওকে, এখন বলেছে গতিশক্তি কতটা বৃদ্ধি পাবে। গতিশক্তি মানে এখানে বলেছে E1 থেকে E2, এদের দুজনের মধ্যে সম্পর্ক দেখে আমরা নির্ণয় করব কে কতটা বৃদ্ধি হবে। তো E1 মানে গতিশক্তির সমীকরণ কি, P²/2m, এখানে m হচ্ছে ভর, তো P², তো আমরা এখানে P করব না, প্রথম স্টেপ, তাই আমরা P1 দ্বারা চিহ্নিত করছি। তো P1 এর মান কত, 100²/2m। ওকে, এখানেই থাকলো। এবার E2 কি বলছে, E2 এর জন্য এসে একই রকমের সমীকরণ পুট করব, P²/2m। তো এখানে P² নয় P2 করব, তাহলে P2 এর মান কত, 130 যা ²/2m। এখন আমরা এই E1 এবং E2 এর মান পেয়েছি, দুজনের মানকে একটু সমানুপাত করে নেব যে পার্থক্য করার জন্য। E1 এর মান আমরা পেয়েছিলাম যে 100² ছিল, তাই আমরা এখানে 100 দুবার করছি, /2m অনুপাত E2 এর হচ্ছে 130² ছিল, স্কয়ার থাকার জন্য আমরা 130 দুবার লিখছি, /2m। এখানে 2m কেটে গেল, এদিকের দুটো শূন্য এদিকের দুটো শূন্য উড়ে গেল,
তাহলে আমাদের শেষ পর্যন্ত কি পড়ে থাকলো, যে 100 সমান এদিকে 13 13 গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 196। এখন আমাদের পার্থক্য নির্ণয় করতে হবে যে গতিশক্তি কতটা বৃদ্ধি পেয়েছে। ওকে, গতিশক্তি প্রথমে ছিল E1, তারপরে হয়েছে E2। আচ্ছা, এখানে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি E1 সমান 100 এবং E2 সমান 169। তাহলে E2 বেশি, E2 থেকে আমরা E1 মাইনাস করলাম, 169 মাইনাস 100 সমান আমরা পেয়ে যাচ্ছি 69 এত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। ওকে, এখন এটা হচ্ছে লং মেথড, বা এখানে আমরা যদি পার্সেন্টেজ না বলি, এখানে পার্সেন্টেজ বলাটাও উচিত নয়, কারণ এখানে সংখ্যা আকারে নির্ণয় হয়েছে। তাহলে গতিশক্তি শতকরা বৃদ্ধি, আরেকটা লাইন করছি, গতিশক্তি শতকরা বৃদ্ধি কতটা বৃদ্ধি পেয়েছে, 69। আর শতকরা নির্ণয়ের জন্য আমরা 100 দিয়ে 100%। ওকে, তাহলে 69 ইন্টু 100%-এর জন্য আবারও 100 100 কেটে গেল, তাহলে থাকলো সেই 69 এত শতাংশ। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমি প্রশ্নটি সলিউশন করার পূর্বেই বলেছিলাম দুটো পদ্ধতি করব। এখানে প্রথম পদ্ধতি হয়ে গেল, সেকেন্ড পদ্ধতি আমরা একটু দেখে নেব। যে এন এর জন্য একটা সূত্র আছে, যে সূত্র সমান, সূত্রটা আমরা লিখতে পারি এন 200 প্লাস আবারও এন বাই 100 ব্যাকেটে পার্সেন্টেজ। এবার এনটা কি, এন হচ্ছে যে বৃদ্ধি, ভরবেগ বৃদ্ধি। আচ্ছা, 1 মিনিট, হ্যাঁ, ভরবেগ বৃদ্ধি। এন সমান লিখতে পারি ভরবেগ বৃদ্ধি। তো ভরবেগ আমাদের কতটা বৃদ্ধি হয়েছে, 30% বৃদ্ধি হয়েছে। তাহলে আমরা এন এর জায়গাতে শুধু 30 বসাবো। ওকে, বাই 100%। তো এটা সলিউশন করলে 30, এদিকে 200 প্লাস 30 মানে, আচ্ছা এটা গুণ হয়ে যাবে, গুণিতক 230 বাই 100, নিচের দুটো শূন্য কেটে গেল। তো 23 3 3 3 9, 3 2 6 এত পার্সেন্টেজ। এটি আমরা ততক্ষণ নির্ণয় করেছিলাম। আর দেখো, শুধু সূত্রের মধ্যে মানটা বসিয়েছি, আমরা অ্যান্সার পেয়ে গিয়েছি। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে আজকে আমাদের টপিকের মধ্যে যা কিছু ছিল সব কিছু আমরা কমপ্লিট করে ফেলেছি। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, এবং যদি কোনো সমস্যা থাকে তার জন্য উপায় রয়েছে, তোমরা কমেন্টে জানিও। না হলে প্রথমেই বলেছিলাম যে টেলিগ্রাম লিঙ্কটা কোথায় পাবে, তো ওই টেলিগ্রাম লিঙ্কে গিয়ে তোমাদের জন্য অল টাইম গ্রুপটি খোলা রয়েছে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ওকে, তাহলে সবাই মন দিয়ে পড়াশোনা করো। আমরা রুটিন ওয়াইজ, প্রথমেই রুটিনটা বলে দিয়েছি, রুটিন ওয়াইজ আমরা আগামীকাল রুটিন অনুসারে ক্লাস নিয়ে চলে আসব। তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে আজকে এখানে ক্লাসটি রাখছি।